হ্যালো, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে আবার সকলকে অভিনন্দন। আবার লাইভে আসা একটু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই জন্যে সকলকে জানানোর জন্যই লাইভ। আপনারা সকলেই জানেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আমাদের যে একটা প্ল্যাটফর্ম হয়েছে, এসএসসি যে যোগ্য যে ক্যান্ডিডেট রয়েছে এবং অযোগ্য যোগ্যর যে তাল মিলে একসাথে গণ্ডগোল, সমস্ত প্যানেল 26,000 বাতিল। সেই জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে আমরা যে একটা আলাদা একটা করেছি, প্ল্যাটফর্ম করেছি, সেটাই সকলেই জানেন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মূল শহরে আমাদের মিটিং, মিছিল, সমাবেশ হচ্ছে। বেশ কিছুদিন মানে এক সপ্তাহ হয়নি, শিলিগুড়িতে হয়ে গেল বিশাল সমাবেশ। তার কিছুদিন আগে বহরমপুরেও আমাদের বিশাল সমাবেশ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপামর জনসাধারণ সাড়া দিয়েছে। বিশেষ করে যারা ভুক্তভোগী, আমাদের এসএসসি যে সমস্ত প্যানেল বাতিল হয়ে গেছে 26,000, তার মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা এবং মাদ্রাসার টিচার যারা রয়েছেন তারাও, তাদের কোনো ইন্টারেস্ট স্বার্থ নেই। তা সত্ত্বেও আমাদের ফোরামের ব্যানারে ফোরাম নেতৃত্ব, ফোরাম সৈনিক, মোটামুটি শিক্ষক সম্প্রদায়ের বেশিরভাগ অংশই ওয়াকিবহাল আছেন। এই নিয়ে আমাদের বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন মূল আমাদের যে শহর হচ্ছে পশ্চিমবঙ্গের, সেই সব শহরে ফোরামের আমাদের মিছিল, সমাবেশ, ফোরাম ফর বিল্ডিং জাস্টিস যে আমাদের প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্মের এতে আমরা আবার সমবেত আগামী 9 কিংবা 10 এই তারিখটা 2-1 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে। কেন 9 তারিখ জুড়ে একটি ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন সারা ভারত জুড়ে। তার জন্য হয়তো ডেটটা একটু কনফিউশন আছে, তো খুব শীঘ্র আমরা জেনে যাব। যেটা বলার উদ্দেশ্য, আপনাদের যারা বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, স্কুল শিক্ষক যারা রয়েছেন, যাদের চাকরি হারিয়েছে, তাদের পাশে সকলকে হয়তো পাওয়া যাচ্ছে না। অনেকে ভাবছেন ঠিকই আছে, ওর গেছে, আমার কি। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আস্তে আস্তে আমাদের শিক্ষক সমাজটাকে শেষ করে দিচ্ছে। আজ আমরা যদি ফোরামের কথাই বলি, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আমার যে কান্ডারি ইশরাকুল হক মন্ডল রাজ্য সভাপতি, যার নেতৃত্বে আজকে রাজ্য জুড়ে যে আন্দোলনটা দানা বেঁধেছে, বিভিন্নভাবে বিভিন্ন শত্রুর তো অভাব নেই, চক্রান্ত, ছল চাতুরি চলছে, বিভিন্ন রকম অপপ্রচার, কুৎসাও চলছে। কিন্তু এই কুৎসা অপপ্রচার কোনোদিনই ফোরামকে দমিয়ে রাখতে পারেনি আর পারবে না। ঘোলা জলে মাছ ধরা যাদের অভ্যাস, তারা সারা জীবন ঘোলা জলে মাছই ধরে যাবেন। নেতা সেজে কাঁধে কালো ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারবেন না। ফোরামকে কেউ ঘাঁটাতে আসবেন না, পরিষ্কার করে বলে দিচ্ছি। এরা ময়দানে নামলে আপনাদের মুখোশ তো খুলে যাবে, মুখটাও আর থাকবে না। কেন, মুখের আড়ালে বেশিরভাগের তো মুখোশ, ওই মুখোশটা যেদিনকে খুলে যাবে সেদিনকে আপনাদের মুখটাও আর থাকবে না। তাই আপনাদের বলছি, আপনারা আন্দোলন করতে পারবেন না, ঠিক আছে, দূর থেকে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করুন। যারা ভালো কাজ করছে তাদের ঘরে আপনারা সেই কাজের যদি সহযোগিতা না করতে পারেন, নিজেরা তো করছেনই না, পারবেনও না, সে ক্ষমতা নেই। কেন, সারা জীবন তেল মেরে, বেশিরভাগের অভ্যাস তেল মেরে চালিয়ে গেছেন সংগঠন, ওইভাবে চলুক। কি কাজটি করেছেন যদি পরিসংখ্যান নেওয়া হয়, আপনারা কেউ দিতে পারবেন না পরিসংখ্যান, সেটা মানুষ বুঝে গেছে। আজকে মাদ্রাসার যে বিশাল বড় ডামাডোল, যে ভূতের শিক্ষক নিয়ে বেশিরভাগ সংগঠন তাদের অবস্থান জানাতে পারলো না আজও। কিছুদিন আগে আমাদের যে মাদ্রাসা বোর্ড আজাদ ভবনে বিশাল সমাবেশ এবং যে অবরোধ ছিল, সেখানে আমরা দেখেছি এবং আমরা তাদের ভূমিকা পরিষ্কার করে বলতে বলেছি, আপনাদের সংগঠনের যে যাই করুন, মাদ্রাসার স্বার্থে একত্রিত হয়ে এই ভূতের বিষয়ে আপনারা অবস্থান আপনাদের জানান। কিন্তু সেটাও আপনারা জানাতে আজও পারেননি। বকলমে পিছন থেকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে নেতা মন্ত্রী মাধ্যমে ধমকি এইসব চেষ্টা করছে, যে ওসব করে কাজ হবে না। মনে রেখে দেবেন, পার্টির যে যার আদর্শে বিশ্বাস করে পার্টি করে, কেউ ভালোবেসে কোনো দল করে, কেউ ধান্দাবাজিতে করে, কেউ করে খাওয়ার জন্য করে, কেউ চেয়ার গদি বাঁচানোর জন্য করে। কিন্তু আমাদের ফোরাম নেতৃত্ব, যারা ফোরাম সৈনিক আছে,
এরা আমরা সরকার পরিবর্তন করতে আসেনি যে সরকার পরিবর্তন করে দেবো, সরকারের এত বড় দুর্নীতি, এ কাজ আমাদের নয়। সে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ বুঝবে, সে সরকারকে পরিবর্তন করবে না করবে সেটা তাদের বিষয়, সেটা হচ্ছে আপেক্ষিক। এ দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব, আমরা যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত রয়েছি, বর্তমানে সমাজের যে গুণ ধরে গেছে শিক্ষক মহলে, শিক্ষা ব্যবস্থাটা আজকে প্রায় ভঙ্গু হয়ে গেছে। তারপরে এবং অরাজকতা, দুর্নীতি মানে মাপা যাবে না। আজকে মাদ্রাসাতে আজকে এসএসসি অবাক করে দুরকম আমাদের জাজমেন্ট, যে এসএসসি যারা 7 বছর চাকরি করলো, সে গ্রুপ সি ডি বা হচ্ছে টিচার যাই হোক, যোগ্য অযোগ্য আছে, যারা অযোগ্য তাদের তালিকা ঠিকঠাক যারা দায়িত্ব ছিল এসএসসি পর্ষদ বলি সরকারি ডিপার্টমেন্ট যাদের দায়িত্ব, তারা ঠিকঠাক প্রকাশ করতে পারেনি। এদের অপদার্থতা, অকর্মণ্যতা এবং এদের ধান্দাবাজির জন্য আজকে 26,000 পরিবার রাস্তায় ডুবতে বসেছে। আজকে কি অবস্থা তাদের যাচ্ছে সবাই আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। শিক্ষক যারা তারাও জানেন, বিশেষ করে মাসের শেষে সবাই বেতন পান। 1-2 তারিখ যদি আমাদের দেরি হয়ে যায়, আমরা দেখেছি বহু টিচারকে হাতে খাতা নিয়ে মুদিখানার দোকানে ছুটোছুটি লাগিয়ে দিয়েছে, কেন তার বেতন টাইমে হয়নি। বিভিন্ন রকমের লোন টোনে জড়িয়ে রয়েছেন অনেকে, হয়তো প্রিমিয়াম দিতে পারছে না, অনেক রকম ব্যাপার আছে। তাহলে ভাবুন, আজকে যারা 7 বছর চাকরি করলো, একটা আলাদা জীবনযাপনে অভ্যস্ত, তাদের পরিবারগুলো ডিসেম্বরের অবধি হয়তো চলছে বেতন, তারপরে কি হবে? এবং গ্রুপ সিটি অলরেডি বন্ধ হয়ে গেছে। সরকার যে ভাতা দেবো বলেছিল সেটাও কোর্ট সেটা মানা করে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে কি হবে? হঠাৎ রাতারাতি যে অবস্থান চেঞ্জ, আজকে মানুষগুলোর জন্য দায়ী কারা? এখন এই দায়ী কে বা কারা, এই বিচারের সময় এখন নেই, আমরা সবই বুঝতে পারছি। তাই এদের পাশে কে দাঁড়াবে? বহু লোক বহু রকমের নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হবার অনেকের সুপ্ত আকাঙ্ক্ষা আশা আছে এবং এর আগেও হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোথায় উড়ে চলে গেছে, তারা ঠিক নেই। আন্না হাজারের কথা আমাদের মনে পড়ে যায়। এই আন্না হাজারের টিম কিছু থাকবে সব জায়গায়। বিশেষ এক সময় এসেছিল, অনশন করেছিল, সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছিল, নানা রকম দুর্নীতির অভিযোগ করেছে। সরকার আসছেন, আজকে কেন্দ্রে একটা অন্য সরকার চলছে প্রায় 10 বছর পার, আজকে 11-12 বছর হতে চললো। বহু দুর্নীতি, বহু কেলেঙ্কারি, কিন্তু সে আন্না হাজারের আর পাত্তা নেই। হয়তো তার পেট ভর্তি হয়ে গেছে, তাকে আর দেখতে পাওয়া যায় না। কি কারণ, সে কি জন্য আন্দোলন করেছিল সেটাও আমাদের কাছে পরিষ্কার। আজকে ঠিক এরকম আমাদের এই শিক্ষকদের যে আন্দোলন, বহু নেতার নেতৃত্ব হয়েছিল, টাকা পয়সা তুলেছিলেন, বিভিন্ন মঞ্চ করেছেন, কিন্তু কাজের কাজ নিটফল 0। যদি এদের পরিসংখ্যান জানা যায় যে আপনারা কি করেছেন, টোটাল ফিরিস্তিকেও দেখাতে পারবে না। বহু টাকা খরচ হয়ে গেছে, মঞ্চ বেঁধে অনশন কেন অনেক কিছু সে করেছেন, ভালো করেছেন। কিন্তু ইতিহাসটা ফোরামের আপনারা দেখে নেবেন। 2014 সালের পর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন যে অবৈধ হয়েছিল, সেই অবৈধতাকে চ্যালেঞ্জ করে আমরা সিঙ্গেল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট থেকে যে আজকে 2018 সাল যে এসএলএসটি রিক্রুটমেন্ট হলো, অন্যান্য যে কাজ হলো এবং সার্ভিস কমিশনকে বাঁচিয়ে নিয়ে আসা হলো। জ্বলন্ত মাইলস্টোন রয়েছে আপনাদের সামনে ইসরাউল হকের নেতৃত্বে, আর সেটা আজকে এই ইতিহাস হয়ে থাকবে। আপনারা মানুন আর না মানুন, তার বেনিফিট ফসল সকলে বাড়িতে বসে ভোগ করছে। এবং তার আগে বহু রকম সুযোগ সুবিধা সবাই নিয়েছেন। এর আগে সব বুড়ো হয়ে গিয়েছিল, অনেক টিচার বুড়ো হয়ে গিয়েছিল। ম্যাডামদের উদ্দেশ্য কিছু কথা বলবো। বহু ম্যাডামরা যখন ট্রান্সফার প্রক্রিয়া ছিল না, সার্ভিস কমিশন অবৈধতা, সব প্রসেস বন্ধ ছিল। ডাইন হার্নেস রিক্রুটমেন্ট, তারপরে আপনার হেডমাস্টার রিক্রুটমেন্ট, ট্রান্সফার, সিএসএলসি রিক্রুটমেন্ট, গ্রুপ ডি 12 বছর আগে পরীক্ষা, সেটাও সে কবর থেকে গর্ত খুঁড়ে পাণ্ডুলিপি বার করা হয়েছে, সেটাও একদিন হবে। 7 এসএলএসটি রিক্রুটমেন্ট। এখন একটা সমস্যা যেটা ভুতুরে, যে ভুতুরেরা সরকারের কাছে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, সে বিভিন্নভাবে ফ্রড করে, জোচ্চুরি বাটপাড়ি করে, সেই ইতিহাস আমরা জানি যে 900 কোটি টাকারও বেশি সরকারের থেকে হাতাবে বলে তারা বকেয়া এরিয়া সমেত বলছে 7 বছর ধরে আমরা চাকরি করছি, তার বেতন দেওয়া হোক, এরকম একটা রায় হয়েছে, আপনারা সবাই জানেন। এই ভূতের উৎপাত যেরকম মাদ্রাসা আজকে হচ্ছে করছে, ধুক করছে, কখন কি হয়, ভূতের প্রাণ ফিরে পেল নাকি। যার জন্য কিছুদিন আগে কি আমাদের নবান্ন থেকে যে টিম বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশনে গিয়েছিল, বহু আধিকারিক গিয়েছিল, আমাদের ফোরামরাও নেতৃত্ব সৈনিক গিয়েছিল। সে কি ঘটনা ঘটেছে দেখবেন। গুন্ডা মস্তানে বহু
তারা বাধা বিপত্তির সৃষ্টি করেছে, কিন্তু দিনের শেষে সেটা পারেনি। কেন পারবে না? এরা ফোরাম যারা করতে এসেছে বা ফোরাম যারা আমরা করি, আমরা তো জানমালের আমাদের তো ভয় যদি খেতাম তাহলে আর আমরা এই জায়গায় যেতে পারতাম না, করতে পারতাম না। কেন? আমরাও পরিবার, সকলের পরিবার আছে, পরিজন আছে, সবারই স্ত্রী পুত্র পিতামাতা আছে। অনেকে ভয় পাচ্ছেন, মেরুদণ্ড তো সকলের সমান নাই, বেশিরভাগ তো ধান্দাবাজ টাইপের। কেউ ভাবে অপরে করে দিক, আমি যাব। এখন বিষয় যেটা, যে এসএসসি যারা যোগ্য প্রার্থী, যারা চাকরি 7 বছর করে যাদের চাকরি চলে গেল, তারা বেতন পাবে না। আর মাদ্রাসার ভূতুদের ক্ষেত্রে যারা চাকরি করেনি 7 বছরের বেশি, যাদের দেখেনি কেউ, চাকরি না করে বেতন দিতে বলছে। এই যে একটা বিশাল ফারাক, একজনের চাকরি করে 7 বছর ধরে তার চাকরি চলে যাচ্ছে, সে বেতন পাবে না। আর একদল চাকরি না করে 7 বছরের বেতন চাইছে এবং সেটা দেবার জন্য অনেকে চেষ্টা করছে। বিভিন্ন রকমের হুমকি টুমকি আসছে, প্রাণে মেরে দেবে হুমকি। এই হুমকি তো অনেকেই দেবে, দুর্বল লোকেরাই হুমকি দেয়। এই হুমকি দিয়ে ফোরাম নিয়ে কিছু আপনারা করতে পারবেন না। আর একটি কথা বলে দিই, যেটা আমাদের ট্রান্সফারের ক্ষেত্রে বলি, বহুজন আগে ফোন করতেন, রাস্তা রয়েছে, কেউ দিনাজপুরের 10 বছর ধরে বাইরে ছিলেন, মানে ফোরাম সংগঠনটা যে গাইনি ডাক্তার, যে উপকার ওদের করতে পারেনি ফোরামের মাধ্যমে, তাদের তা হয়ে গেছে। কথাটা একটু খারাপ লাগবে শুনতে, ব্যাপারটা কেন বললাম। এক একজনা এরামও ফোন করতেন যে আজকে 10 বছর ধরে বাইরে পড়ে রয়েছি দাদা, বাচ্চা কাচ্চা হচ্ছে না, স্বামী একদিকে থাকে, আমি একদিকে থাকি, পরিবার মানে আমাদের পরিকল্পনা কিছুই বাস্তবায়ন হচ্ছে না, কিছু একটা করুন, কিছু একটা করুন। যেন সেই গাইনি ডিপার্টমেন্টটাও যেন আমরা খুলেছিলাম। এ তো আমাদের হাতে নয় ভাই, তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, তাতে আমরা কি করতে পারি? না, ট্রান্সফারটা না হলে কি করে কি হবে বলুন? কোথায় পড়ে থাকি? নামই হয়েছে। সে পয়সার লোভ সামলাতে পারেনি, দুজনাই দু জায়গায় চাকরি করতো, সে যাই হোক, লোভ বিভিন্ন লোকের বিভিন্ন রকম থাকতে পারে। সে কাজটাও হয়ে গেল ট্রান্সফারের দৌলতে। স্বামী স্ত্রীর আবার পুনর্মিলন হলো, তারা আবার বাড়ি ফিরলো, তাদের আবার শুনছি বাচ্চা কাচ্চাও হয়েছে। যারা 10 বছর বাইরে ছিল, কি কষ্টে না দিন কাটাতো, তাদের ছবি দেখা যেত না, মুখ চোখ শুকিয়ে গিয়েছিল, ছবি দেখে বোঝা যেত। এখন অনেক ম্যাডামকে দেখতে পাচ্ছি তারা আনন্দে দিন কাটাচ্ছেন। এখন তারা ফোরামের মিটিং মিছিলে যান না, বেশিরভাগকে দেখছি কেউ বরফের দেশে কাশ্মীরে, কেউ বিভিন্ন জায়গায়, যে সুন্দর সুন্দর ছবি পোস্ট করছেন এই মুহূর্তে। 10 বছরের পুরনো দিনের সব খিদে, আগে যেগুলো দিতে পারেননি এখন দিচ্ছেন, বেশ ভালো কথা, ভালোই লাগে, দেখতেও আমাদের ভালো লাগে। সে জিন্স পরে সেই স্বামীর হাত ধরে বরফের ছবি তুলছেন, পোস্ট করছেন, স্ট্যাটাস দিচ্ছেন, দিন ভালো লাগে দেখতে, খুব ভালো। আমরাও চাই পরিবার নিয়ে সবাই সুখে থাকুন, কিন্তু আপনার পরিবারটা যে বেঁচে গেল, আজকে বরফের দেশে স্বামীর হাত ধরে সুন্দর সুন্দর ছবি ভিডিও পোস্ট করছেন যেরকম দেখছি। আর যে ছেলে মেয়েগুলো এখন ভুক্তভোগী, তাদের পাশে দাঁড়াবার জন্য আর কলকাতায় যাবার আপনাদের আর সময় হয় না, বড় দুর্ভাগ্য। আগে যখন জলপাইগুড়ি, কোচবিহার বিভিন্ন জায়গায় ছিলেন উত্তরবঙ্গে, তখন একটা দুটো মিছিল মিটিংয়ে আসতে পারতেন কলকাতায়। অথচ এখন বাড়ির কাছে এসে কেউ হুগলি চলে এসছেন, কেউ 24 পরগনায় ট্রান্সফার নিয়ে চলে এসছেন, কলকাতায় মিটিং হলে বাড়ির কাছে আর আসতে পারছেন না। এই ধান্দাবাজি, এই স্বার্থপরতা আপনাদের তো শেষ করবেই একদিন, আর সমাজটাকেও শেষ করবে, এটাই ব্যাপার। তাই বলবো, যে সমস্ত বন্ধুরা আজও আছেন, একটু শুভাকাঙ্ক্ষী, সমাজের কথা ভাবেন, নিজের পরিবারের কথাও যেরকম ভাবেন। এই যে ছেলেগুলো আজকে বিষবাউ জলে, যাদের চাকরি, যাদের ডামাডোল, এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের আজ এই মানে কি করবে তার কোনো ঠিক নেই। কোনো একটা অংশ জড়িত, কেউ টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সিবিআই ঠিকঠাক হলে জেল জরিমানা হবে, বহু নেতা মন্ত্রী জেল খাটছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর সেই লড়াইটা আবার শুরু হয়েছে। এই যোগ্য, হঠাৎ বলছে পরীক্ষা দিতে চাকরি করতে হবে। এখন ভাবুন, পরীক্ষা দিয়ে চাকরি, এটা কি সম্ভব? এটা কি কল্পনার বাইরে নয়? যারা বলছেন হয়তো সুপ্রিম কোর্টের অর্ডার দেখাচ্ছেন, নোটিফিকেশন, সরকার একটা নোটিফিকেশন জারি করেছে, এইভাবে পরীক্ষায় বসে আজ যারা বলছেন পরীক্ষা দিতে আপত্তি কি? আমি এই সমস্ত লোককে বলবো, আপনাদের নতুন করে যদি 7 আর 8-এর পরীক্ষা দিতে দেওয়া হয়, আপনারা পাস করতে পারবেন? এসএসসি দূরের কথা, এসএসসি ছাড়ুন, মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা ছাড়ুন। যদি এই সমস্ত যারা বলছেন দিলে আপত্তি কি, দিক না, অসুবিধা কি? যোগ্য যারা চাকরি পাবে। এই নেতা মন্ত্রীর একটা অংশ বলছে যে পরীক্ষা দিলে দিক, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমি ওই নেতা মন্ত্রীগুলোকে হলফ করে বলতে পারি, বুক চাপড়ে বলতে পারি, আপনাদের ক্লাস বর্তমান সিলেবাস অনুযায়ী ক্লাস 7 আর 8-এর পরীক্ষা নেব আমরা, আপনারা পাস করতে যদি পারেন কানটি কেটে ফেলে দেবো। আর আপনারা হচ্ছে পরীক্ষা দিয়ে আবার চাকরিটা ছেলে খেলা ব্যাপার,
তারা যোগ্যতার প্রমাণ দিয়েছে, আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে? শুধু প্রমাণই দিয়ে যাবে? আপনাদের দায়ভার নেই, লাইবিলিটি নেই? এর জন্য দায়ী কারা? তাই বারবার করে বলবো, পরীক্ষার যে নোটিফিকেশন ভুল সরকার জারি করেছে সেটা এটা ভুলে ভরা, এটা তুলতে, এবং এই সমস্ত রিভিউ পিটিশন সরকার করছে, দেখা যাক কি হয়। আমাদের উই দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিস যে আমাদের সংগঠন, যেটা একটা ব্যানারে হচ্ছে, তার এগেনস্টে তো কেস হয়েছে, হবে, লড়াই চলছে। এখন বিভিন্নভাবে আমাদের পাশে কেউ দাদাও নেই, দিদিও নেই। কোন রাজনৈতিক দলের কি খেলা আমরা বুঝতে পারছি না, কেউ সাথে নেই এই মুহূর্তে। যে লড়াইটা চলছে, সবাই ভোটের রাজনীতিতে ব্যস্ত। বিরোধী দলেরাও ভাবছে যে এটাকে জিইয়ে নাও, আমাদের ভোট দাও, 2026-এ ক্ষমতার রদবদল হলে আমরা তোমাদের দেখবো। বাবা, দেখার থাকলে এখনই দেখো না। ক্ষমতা থাকলে তুমি 1 বছর ভোটের রাজনীতি করে এদের দৌড় করে বেড়াবে, পরিবারগুলোকে রাস্তায় বসিয়ে তুমি ভোটে জিতে ব্যবস্থা করবে। সব ধান্দাবাজি ছাড়ো। বহু রাজ্যে বহু প্রতিশ্রুতি তোমরাও দিয়েছিলে, কিছুই পালন করোনি, সে আমরা দেখতে পাচ্ছি। যদি করার ইচ্ছা থাকে, সেই মানসিকতা মানবিকতা থাকে, তাহলে আপনারা আসুন, দেখি এখনই এদের বেকারদের, এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। সে দাঁড়াবার ক্ষমতা নেই। তাই আমরা ফোরাম সংগঠনের পক্ষে বলবো। এবং আরও একটি দুঃখের কথা, আমাদের শিক্ষকদেরই একটি অংশ অপপ্রচার চালাচ্ছেন আমাদের ফোরাম নেতৃত্ব, ফোরাম নেতাজি ইসরাউল হক মণ্ডলের। আপনাদের বলছি, তার ইসরাউল হক মণ্ডলের একটা চুলের যোগ্যতা আপনারা অর্জন করতে পারেননি। বিভিন্নভাবে তকমা লাগাবেন জানি। এখন ধর্মীয় তাস্তা খেলা, ভারতের অবস্থা তো আমাদের খারাপ, ভারতটা বাজিয়ে দিয়েছেন হিন্দু মুসলিম করে, শিক্ষকদের মধ্যেও তো এই বীজ ঢুকিয়ে দিয়েছেন। আর উই দ্য টিচার, ওই গ্রুপটা যতদিন থাকবে, এই গ্রুপটা যতদিন থাকবে, আমি মনে করি শিক্ষকদের হাল আরো খারাপ থেকে খারাপ হবে। এই গ্রুপটাকে যদি দায়িত্ব নিয়ে আপনারা বন্ধ করতে পারেন, বা এই নেগেটিভ এদের যে ধর্মীয় সুশ্রীমূলক পোস্ট, পার্টির একটা অংশের পুরো দালালি পোস্ট, এরা শিক্ষকতা করে, আমরা ভাবতে পারি না এরা কি পড়ায় ছেলে মেয়েদের। এই বিদ্বেষ মনোভাব নিয়ে এরা কি পড়ায় ছেলে মেয়েদের, এটা বড় সন্দেহের বিষয়। এরা করবে সমাজ, এরা সমাজ গড়ার কারিগর, ভাবতে লজ্জা লাগে। এই সমস্ত গ্রুপগুলো আজকে বিভিন্ন একটা অংশ অপপ্রচারে নেমেছে। ইসরাউল হক মণ্ডলের এগেনস্টে 2-1জন খারাপ মন্তব্য করছে। রাজনৈতিক নেতাদের কথা ছেড়ে দিলাম, তাদের নাই গদি বা পদ বাঁচানোর চেষ্টা থাকতে পারে। এই টিচারদের কি ভূমিকা? নেতা হওয়া তো সহজ জিনিস নয়। আপনারা পারবেন না। আপনারা মাসের শেষে বেতন পারবেন আর খাবেন, আর এদিক ওদিক বছরে 2টো ট্যুর করবেন, ব্যাস হয়ে যাবে। স্কুল কামাইকে রেখে মিটিং রোদে হাঁটার ক্ষমতা নেই। শরীর শেষ হয়ে গেছে, কাজ না করে ফাঁকি মেরে ভুঁড়ি তো বেরিয়ে গেছে, চোখ মুখগুলো সব পিট করছে বিভিন্ন রোগে। অত সহজ রোদে হাঁটতে পারবেন না। ক্ষমতা থাকলে মিছিলে আসুন, দেখি কদিন ঘুরতে পারেন, তারপরে ইসরাউল হক মণ্ডলের নাই বিরুদ্ধে একটু অপপ্রচার করবেন। 2 দিন বাদে বুঝতে পারবেন পরিস্থিতিটা কি। খড়কুটোর মতো সব উড়ে যাবেন আপনারা, যদি ময়দানে আপনাদের ঠিকঠাক আমরা নেমে আমরা তো আপনাদের বিরুদ্ধে বলাটা আমাদের কাজ নয়। আমরা সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য, সমস্যার সমাধানের জন্য আমরা লড়াই করি। ব্যক্তিগত কুৎসা অপপ্রচার আপনাদের মতন ওইসব করে বেড়াই না। যদি আমরা করতাম, যদি আপনাদের কাছে মাইক ধরতাম, বহু বড় বড় আধিকারিকের কাঁচা খুলে গেছে, আপনারা তো চুনোপুটি, কিছু মনে করি না। ঠিক আছে, তাই এই গ্রুপটা এই বিদ্বেষ যে ছড়াচ্ছেন, ইসরাউল হক মণ্ডলের নেতা, তার যোগ্যতাই হয়েছে, মানুষ তাকে তৈরি করছে, তার স্যাক্রিফাইস, তার পরিশ্রম, তার অধ্যাবসায়, তার ত্যাগ, তাদের জন্য হয়েছে। পারবেন 50-60 দিন বছরে, মাসে 4টে দিল্লি যেতে, সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে, কলকাতা রোদে হাঁটতে পারবেন? রোদ এতে করে ছেলে পরিবার ছেড়ে পারবেন না। এরকম বহু ফোরাম সৈনিক আছে। এই একখানা ফোরাম সৈনিক সমান এই আপনাদের 500 লোকের সমান। আপনাদের 500টা ওই ভেজাল মালের থেকে বেশি শক্তিশালী। যদি একজনা ফিল্ডে নামে, তোপে উড়ে যাবেন, ধুলোর মতন উড়ে যাবেন। তাই এইভাবে অপপ্রচার কুৎসা করবেন না। ভালো যদি কিছু করতে চান, মাদ্রাসা এবং স্কুল এই দুটোকেই দুর্নীতিমুক্ত করে সুন্দর পরিবেশ যদি করতে চান, এই সমস্ত ছেলেদের চাকরি ফিরিয়ে দিতে চান, এবং সুন্দর ব্যবস্থা যাতে আবার সুন্দরভাবে পুনরায় প্রতিষ্ঠা হয়, তার চেষ্টা করুন। ওই ঘরে বসে বসে পিটিস পাটাস করে মোবাইলে কাগজের বাক্সে যে লাভ নেই। তাই সকলকে অনুরোধ করব যে আপনারা সকলেই আগামী আমাদের যে 9 বা 10 বর্ধমানে যে সমাবেশটা আছে আসবেন। আর একটা কথা বলি, অনেকে নেতাদের সাইড, কেউ এমপি এমএলএ, তাদের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। কি কারণে রাগ হচ্ছে বুঝতে পারছি না। ফোরাম নেতৃত্ব এদের আর যোগ্যতার মানদণ্ডে বলে দিয়ে, এই সমস্ত কিছু নেতা বা এমএলএ আপনাদের থেকে অনেক যোগ্য লোক রয়েছে।
অনেক অনেক লোক, যোগ্য লোক রয়েছে। আপনারা তো নিজের ভোটে ক্ষমতা নেই জেতার, পেছনে দিদির ছবি বা দাদার ছবি না খাটালে ক্ষমতা নেই কেউ ভোটে জিততে পারে। কার কত দম ফুটুনি আছে সেটা আমরাও জানি। ক্ষমতা থেকে লাঠি চিহ্ন নিয়ে নির্দলে দাঁড়িয়ে দিকে দেখান না দেখি একটা বিধায়ক। এই সমস্ত বিধায়ক যারা করছেন, সে ভোটে জিতেছেন, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ন্যায় অন্যায় বলুন। ওই ফোরাম নেতৃত্ব কি করছে না করছে, সমাবেশ ওই হুমকি টুমকি দিয়ে দলবদ্ধভাবে লাঠি শোটানে 2-4 জনকে ওইসব করতে যাবেন না। হ্যাঁ, ওই সরকার চেঞ্জ করতে আমরা আসেনি। আমরা একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে যোগ্য অযোগ্য যেটা সরকারের কাজ ছিল সেই কাজটি করছি। আর সরকারের 900 কোটি টাকার উপর বার হয়ে যাবে। এই টাকা কার? এটা গেলে সরকারের ফান্ড চলে গেলে কি ভালো হবে আপনাদের? যারা সরকারের দায়িত্বে যে বিধায়ক রয়েছেন, এমপিরা রয়েছেন, এই দায়িত্ব কি তাদের নয়? সরকারি রাজকোষ থেকে রাজ্য সরকারের 900 কোটি টাকা কাজ না করে বার হয়ে যাবে, এই টাকা আটকানোর দায়িত্ব তো আপনাদের। আপনাদের আমলা যারা আছে তাদের। এই দায়িত্ব আমরা কেন নেবো? সে লড়াইটাও আমাদের করতে হচ্ছে 900 কোটি টাকা যাতে সরকারের বাঁচিয়ে ভুতুরে শিক্ষকদের বেতন পারপাসে। সেটা তো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো সবটা জানেন না, আপনারা তো জানাননি। জানলে তো আপনাদের অনেকের পিঠের ছাল থাকবে না, চামড়া থাকবে না, সবই তো গুড়বাটি চলে যাবে। কত লুকোচুরি, কিন্তু একদিন জানতে পারবেন যে আপনারা ভিতরে দলের হয়ে করে কমে খেয়েছেন, দলের দৌলতে পদ নিয়েছেন, এমএলএ এমপি নিয়ে পেয়েছেন অনেকে, অত সেই দলের যে কত সর্বনাশ করেছেন, ওই মানে টাকা তুলে দুর্নীতি করে আবার 900 কোটি টাকা পাইয়ে দিয়ে বকলমে যে কত টাকা ভাগ পাবেন সেটা সময় বলে দেবে। এই যে দলের বদনাম, সরকারের যে বদনাম আপনারা করছেন, সেই জায়গাটা লড়াই করছি আমরা, সেই টাকাটা বাঁচানোর চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে। সরকারের ফান্ড যাতে না যায়, এটা সবার টাকা, জনসাধারণের টাকা, ট্যাক্সের টাকা, রাজকোষের টাকা, তার বিরুদ্ধে আপনারা যাতে না করতে পারে তার বিরুদ্ধে তাদের এগেনস্টে আপনারা লেগেছেন। এইসব করতে যান না, এতেও সমস্যা হয়ে যাবে। একদিন দেখবেন সব কিছু করতে করতে কেউটে বার হয়ে গেছে, সেনকে কাঁচা কুঞ্চি করে দেখবেন, আপনারই ছাল তুলে নেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই যারা এসব করছেন শুধরে যান। তাই বলবো আবার আগামী মঙ্গলবার আমাদের 9 বা 10, আশা করি 10 তারিখই হবে, বর্তমানে যে আমাদের মানে যোগ্য প্রার্থীদের চাকরি পুনরায় ফিরিয়ে পাওয়ার জন্য যে আন্দোলন এবং মাদ্রাসায় ভুতুরে শিক্ষক তাড়াতে যে সমাবেশ মিছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। দলে দলে আসবেন এবং হুগলি জেলার আমাদের ইউনিটে যারা রয়েছে, বিশেষ করে আমি হুগলি জেলার বলবো, যেহেতু বর্ধমান আমাদের পাশে খুব কাছে, দূর দূরান্ত থেকে দূর দূরান্ত জেলার সব মানে শিক্ষক শিক্ষিকা, জনসাধারণ, বুদ্ধিজীবী আসছে, আপনারা কেন আসবেন না? স্কুলের একদিন কামাই কোনো কামাই নয়, বহু সময় পড়ে রয়েছে। বিচে থেকে সুস্থভাবে যখন চাকরি করতে পারবেন তখনই তো আপনার সিএলএমএল কাজে লাগবে। আজকে দেখুন না, 7 বছর চাকরি করার পরেও আজকে চাকরি চলে গেল। কোথায় সিএলএমএল? কি হবে? আপনি বাঁচুন ভালোভাবে, তারপরে তো আপনার সিএলএমএল কাজে লাগবে। তাই বারবার করে বলছি, আপনারা সকলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভয় কাটিয়ে লড়াইয়ের ময়দানে আসুন, নিজের অধিকার ছিনিয়ে নিন এবং ফোরামের হাতকে আরো শক্ত করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত এইটুকু আপডেট। সকলে ভালো থাকবেন। আপাতত লাইভ এখানেই শেষ করছি। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম জিন্দাবাদ।